নমস্কার, ব্যাক টু লাইফের পেজের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জামাই ষষ্ঠী, এই দিন ছিল জামাই ষষ্ঠী। আর বোন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছে, বোন যাবে মাটন আনতে। আর ওর যেটাই হয়ে যাক না কেন ব্লাশ লাগাতেই হবে। আর এখানে আমার বোনের হাজব্যান্ড ওর জন্য সকালবেলা বেজার মুখ করে ওয়েট করছে, কারণ ঘুমটা হয়তো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর আমি এই ফাঁকে একটু চলে গেলাম পাশের বাড়িতে, কারণ ওখানেই আয়োজন হয়েছে পূজা। প্রত্যেকবার ওদের বাড়িতেই পূজাটা হয়, আর আমরা আমাদের যাবতীয় জিনিস নিয়ে আমার মা সেখানেই পুজোটা করে আসে। কি সুন্দর ফুলটা না! আর এখানে এসে দেখছি মাই চৌকিটার উপর বসে আছে, তার কারণ আমার মায়ের হাঁটুতে প্রচণ্ড ব্যথা, অনেকক্ষণ সময় নিচে পা মুড়ে বসতে পারে না। আমি সাধারণত ষষ্ঠী পুজোয় আসতে পারি না, মাই আসে, মা পূজা করে নিয়ে যায়, আর আমি বাড়িতে রান্না বান্নার দিকটা দেখতে থাকি। কিন্তু এবারে আমার মনে হলো যে না, প্রত্যেকবার তো শুধু রান্না খাওয়াটাই হয়, একটু পুজোটাও দেখে আসি। ভীষণ সুন্দর লাগে ষষ্ঠীর পুজোটা, জানো তো? বেশ সুন্দর করে এই যে ঘট স্থাপন করেন ঠাকুরমশাই, আর কি সুন্দর বট, অশ্বত্থ, পাকুড় এসবের পুজো হয়। তো আমার কাছে ভীষণ ব্যাপারটা খুবই সুন্দর, মানে খুব স্নিগ্ধ এই পুজোটা, খুব ভালো লাগে। তো এইভাবে পুজোটা শুরু হয়ে গেল। আর ঠাকুরমশাইকেও দেখছিলাম বেশ মনোযোগ সহকারে খুব সুন্দর করেই পুজোটা করছিলেন। আমাদের বাড়িতে তো ছেলে নেই, তাই আমাদের বাড়ি থেকে তো কেউ যায় না ষষ্ঠী করতে। আমার বোনের যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই বোনের বর আসে জামাই ষষ্ঠীতে প্রত্যেকবার, কিন্তু এবারে অনেকে আসবে। তার ছোট ছোট ক্লিপিংস তো তোমরা দেখেইছো আগে। আর এ হলো আমাদের পাশের বাড়ি, যেখানে আমরা পুজো করতে গিয়েছিলাম, তাদের বাড়ির বড় ছেলের ঘরের ছেলে। কি মিষ্টি না মুখটা! আর দেখো না, এই পুচকুটা যাবে প্রথমবার মামা বাড়িতে মামা বাবার সাথে জামাই ষষ্ঠী করতে। মানে ও তো কিছু বুঝবেই না, ওর বাবা মার একটা এক্সাইটমেন্ট। ও বিরক্ত করে না, সারাদিন এরকমই সুন্দরভাবে শুয়ে থাকে, শুধু খিদে পেলে একটু কাঁদে, তাছাড়া আমি ওর কান্না শুনিনি। আর আমি মায়ের অঞ্জলি দেওয়াটা দেখেই বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে দেখছি নিশা অলরেডি পেঁয়াজ কাটতে বসে গেছে। আর এই যে ডেইজি, আমি আলু কাটতে বসলেই তো ওকে আলু খেতে হবে, আলু না দিলে ওর বেচারির মনটা মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর মন খারাপ করে। তাই ওকে একটু আলু দিয়ে এখান থেকে সরিয়ে দিলাম। আর এখানে বুনু ততক্ষণে মাংস নিয়ে চলে আসলো। আর মাংস নিয়ে চলে আসার মধ্যেই এসে বলল যে আবার নাকি মিষ্টি আনতে যেতে হবে। আর আমাদের এই গল্প করতে করতে সবজি কাটতে কাটতে মা চলে এলো পুজো করে। আর মা চলে আসার পর শুরু হয়ে গেল আমাদের রান্নাবাড়ির আয়োজনটা। মোচা হবে, মাংস হবে, আর কি হবে সেটাও কিন্তু এই ব্লগে দেখতে পাবো। মাছের আলুগুলো কাটছিলাম, কাটতে কাটতে আবার এদিকে 5 রকমের যে ভাজা হবে সেটাও কাটছি। সকালের চা আমি এখনও খাইনি, তখন বাজে বেলা 10:30টারও বেশি। ভাবলাম যে সব রকম সবজিগুলো কেটে দিয়ে তারপরে এই চা খাই, তো তাই করলাম। মোচা কিছুটা প্রেশারে দেওয়া হয়েছে আর কিছুটা আছেই, তার কারণ হচ্ছে পুরোটা একসাথে দেওয়া যাবে না, অনেকগুলো মোচা। 3টা মোচা আমরা আগের দিন বসে বসে ছাড়িয়েছি আমি আর নিশা মিলে। আর এখানে 1 কেজি মতো চিংড়ি মাছ। আর মা করে নিচ্ছে এখানে আমাদের মাংসটাকে ম্যারিনেট। মা মাংস খুব সাধারণভাবে রান্না করে, কিন্তু আজকে একটা বড্ড গোলমাল পাকিয়েছে, যেটা কিনা কেউ খেয়ে নিয়েও বুঝতে পারেনি।
তো সেটা কি তোমাদের অবশ্যই জানাবো। তার আগে দেখো অমিত কিন্তু এই দইয়ের হাঁড়ি নিয়ে, জামাই ষষ্ঠীতে সব জামাইয়ের স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার কথা, আর আমাদের জামাই বেচারা সকাল থেকে বারবার দোকানে আর বাজারে যেতে যেতেই কাহিল হয়ে পড়লো। আর এই দইয়ের হাঁড়িটা আমার বোন ওকে দিয়ে বাগিয়েছে, যদিও এতখানি দইয়ের প্রয়োজন ছিলই না, তাও আবার মিষ্টি দই। আজকাল সবার এত সুগার, কেউ আর মিষ্টি দই আর মিষ্টি খেতে চায় না, এরা ভরে ভরে মিষ্টি আর মিষ্টি দই নিয়ে আসলো। মাংসের আলু আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আমি ভেবেইছিলাম যে তরকারি কেটে আমি একটু চা খেয়ে স্নান করে এসে রান্না বসাবো। তো স্নান করে এসে মাংসের আলু ভেজে আমি এখানে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। কিছুটা চিংড়ি মাছ আমি ভেজেছি আর কিছুটা চিংড়ি মাছ কিন্তু আমার বোন ভেজেছে। আর তারপরেই কিন্তু এখানে আমি মোচার ঘন্টটা বসাবো। আর আমি মাকে বলে দিয়েছিলাম যে চিতল মাছটা তুমি ওখানে করো, তাই মা এখানে চিতল মাছগুলো ভেজে নিচ্ছিল, সেটা হচ্ছে বাইরে। আর এখানে আমাদের জামাইকে দেখো কি সুন্দর করে মাকে উনুনটাকে যাতে সাপোর্ট দেওয়া যায়, যাতে হাওয়া না লাগে সেই ব্যবস্থা করে দিচ্ছে, তাও একটা প্লাস্টিকের টেবিল দিয়ে। ভাবো আমাদের জামাইয়ের কত বুদ্ধি। তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার, যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়। আমি এখানে শুরু করে দিলাম মশলাগুলো, মানে চিতল মাছটা যে রান্না হবে তার মশলাগুলো। আমি অবশ্য আগের দিন গিয়েই চিতল মাছ, চিংড়ি মাছ আর কী মাছ যেন, পাবদা মাছ, এই 3টে মাছ নিয়ে এসেছিলাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা আমরা মোচা রান্না করছি, যেহেতু গুঁড়া চিংড়ি আর চিংড়িটা লোকাল একদম নদীর চিংড়ি। আর এখানে চিতল মাছের জন্য আমরা একটা মশলা করে নিচ্ছি। আমরা যেহেতু চিতল মাছে পেঁয়াজ বা রসুন কিছুই ইউজ করি না, তাই সমস্ত নিরামিষের মশলা যেমন জিরা, আদা, শুকনো লঙ্কা আর একটু মরিচ, তার সাথে বড় এলাচ, ছোটো এলাচ, যাবতীয় গরম মশলা দিয়ে আর একটু কাজু বাদাম দিয়ে এই পেস্টটা তৈরি করা হয়েছে। আর এই পেস্টটা দিয়েই কিন্তু আজকে হবে আমাদের চিতল মাছের ঝোলটা। তার আগে কড়াইতে একটুখানি ঘি দিয়ে নিলাম গরম তেলের মধ্যে, আর জিরা তেজপাতা ফোড়ন, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পুরো মশলাটা ঢেলে দিয়ে এটাকে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়া দিয়ে তারপরে লাস্টে একটু স্বাদ মতন নুন চিনি দিয়ে, হলুদ লবণ তো অবশ্যই দিতে হবে, সাথে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, আমরাও অ্যাড করেছিলাম। তার কারণ এদিন যেহেতু ব্যাপার বাড়ির রান্না, একটু রান্নাটার মধ্যে রং না এলে দেখতে ভালো লাগবে না। বাড়িতে যদি রান্না করতাম রেগুলারের জন্য, তাহলে হয়তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করতাম না, কিন্তু যেহেতু আমরা সবাই মিলে খাবো আর দেখতে ভালো লাগার একটা বিষয় থাকে, তাই জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো রঙটা দেখো ভীষণ সুন্দর এসছে। আর আমার এখানে দেখে মনে হচ্ছিলো ঝোলটা অনেক বেশি হয়ে গেল, তাই পরের ঝোলটাকে একটু ফুটিয়ে কমিয়ে নিয়েছিলাম, তাতে করে স্বাদটা আরও ভালো হয়ে গেছিলো। মোজাটাও বসিয়ে দিয়েছি আমি ঘরে, এখানে 5 রকম ভাজাতে আমাদের রিমঝিম কিন্তু লবণ হলুদগুলো মাখিয়ে নিচ্ছে। আর এদিন আমরা ছিলাম 5 জন রান্নাঘরে, আমি, আমার বোন, আমাদের রিমঝিম, আমার মা আর নিশা, আমরা 5 জনে মিলেই কিন্তু এত কিছু রান্না করতে পেরেছি। একা হলে টাইম মতো এতগুলো রান্না করা, তাও রান্না বসেছে 11টারও পরে, আর 2:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাংস যেহেতু বাইরে হবে, তাই মাংসটা নিশা বাইরে আমার মাকে দিয়ে এলো, আর ওখানে কিন্তু মোচাটা মোটামুটি হয়ে যাওয়ার দিকেই হয়ে এসছে। আর এরপরে ওখানে নিশা বললো পাবদা মাছটা ও করবে, সাইডে পাবদা মাছটা অলরেডি ভাজা হওয়া চলছিল। আমি মোচাটা তুলে নিতেই এখানে নিশা কিন্তু পাবদা মাছের ঝোলটা রান্না করেছে। মশলাটা মা আগেই করে রেখে দিয়ে গিয়েছিল। তো সরষা, পোস্ত, টমেটো, পেঁয়াজ দিয়ে কিন্তু সেদিন হয়েছিল আমাদের পাবদা মাছটা। আর এরপরে হয়ে গেল মাংস, আর তারপর ডাল আর সব রকম ভাজা, এই ব্যাস, আর তেমন কিছু রান্না করা হয়নি। খাসির মাংসটা আমার মা দারুণ করে, তাই এই ব্যাপারে আমরা কেউ নাক গলাই না, খুব সুন্দরভাবে মা করে। আর মাংস বসানো দেখে আর নিশা পাবদা মাছ করছে দেখে আমি গেলাম পাশের বাড়িতে একটু আড্ডা মারতে। তাই আমি ভাবলাম যে মোচা চিংড়িটা যেহেতু ওদেরকে কোনোদিন খাওয়াইনি, তাই ওদের জন্য আজকে একটু মোচা চিংড়ি নিয়ে যাই। কি বলতো ও মা গো। তো শ্যামলদা মানে তাপসীর হাজব্যান্ড শুনলাম আজকে রাতেই চলে যাবে। এসব শুনে বাড়িতে ফিরে এসে আমি ডেজিকে খুঁজছি, দেখি ডেজি এসি ঘরে বসে, মানে এই ঘরটা এসি না চললেও ঠান্ডা, বসে আছে। আর চলে গেলাম মায়ের কাছে। আমি তো সব শিখালাম, বলো কোন দিন খারাপ করছি আর কোন দিন যে ভালো করলাম বুঝতেই পারলাম না। যখন আসলাম বাপের বাড়িতে এরকম তো কিছুই পারতাম না, আমি তো সব শিখালাম।
মায়ের সাথে একটু মজা করছিলাম। আর এখানে ছোট পিসি আর পিসন চলে এলো। পিসন তো 2 ব্যাগ ভরে কত কিছু নিয়ে এসছে বাড়িতে, পাতা, টক দই, মিষ্টি, কত রকমের জিনিস। আর এসে বলছে আমি কিছুই আনিনি। আমি কিছু আনিনি, যেটা আনছো সেটা। এটা টক দই আছে, হ্যাঁ, বাড়ির ভালো করছো। যেটা আমার আসলে মিষ্টি দই থেকে টক দই ভালো লাগে। মিষ্টি ওরে বাবা রে, ইনি হলেন আমাদের ছোট পিসন। দেখতে পাচ্ছ কত কিছু নিয়ে উনি হাজির হয়ে গেছেন। আর তারপরে কিন্তু চলে এলো আমাদের এই যে রেখাদি। রেখাদি এলো আর সাথে এলো কিন্তু বিজয়দা, মানে রেখাদির হাজব্যান্ড। কিন্তু ভীষণ লাজুক, তাই ভিতরেই ঢুকছিল না। আর এখানে মা আমার পিসন আর পিসিকে অলরেডি বসিয়ে দিয়েছিল এই ষষ্ঠীর যে নিয়মটা সেটা করতে। এবং তারপরে একে একে আমাদের সকলকে মা সুতো পরিয়ে দিল, তারপর সকলকে দইয়ের টিপ লাগিয়ে দিল, আর পাখার বাতাস জল যা যা হয়। তো আর এখানে নিশা এসে সেকেন্ড রাউন্ড, ও তো ফার্স্ট রাউন্ডে করে বাড়িতে গেল, গিয়ে ফ্রেশ হয়ে আবার এলো। এসে এই যে 5 রকম ভাজা আমি বসিয়েছিলাম সেগুলোই ও এখন নাড়ছে, আর আমি গেছিলাম একটু চেঞ্জ করে আসতে। তো এখানে বোনেদেরও হয়ে গেল। আর বোনেদের হয়ে যাওয়ার পরে একে একে আমরা সবাই মার কাছ থেকে ষষ্ঠীর সুতো বাঁধলাম, ষষ্ঠীর জল নিলাম, আর সবাই মিলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম। আর এই যে শুরু হয়ে গেছে গিফট দেওয়ার পালা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিশা তো আমাদের বাড়ি প্রায়ই আসে, তো রেখাদি, বিজয়দা আর নিশান্ত, মানে নিশার বাবা মা আর ভাইকে নিমন্ত্রণ করবো। নিমন্ত্রণ করা হয়েই উঠছিল না, তাই জন্য ভাবলাম ষষ্ঠীর দিনটাই বেস্ট। যেহেতু রেখাদি নিজের মা নেই এখন, তো আমি ভাবলাম মাকে তো মামি বলেই ডাকে, তো জামাই ষষ্ঠীর দিনটাই বেস্ট ওদেরকে ডাকার জন্য, তাই সেদিন ডেকে নিলাম। আর বিজয় দাদা যেহেতু অবাঙালি, তাই ওদের মধ্যে জামাই ষষ্ঠীর রিচুয়ালসটা নেই বলে একটু লজ্জাও পাচ্ছিল। আর যেহেতু প্রথমবার, তাই জন্য একটু একটু লজ্জা পাচ্ছিল। তো লজ্জাটা শেষমেশ কেটে গেল। সবার জামাই ষষ্ঠী এই ষষ্ঠীর সুতো বাঁধা হলো। তারপরে আমার ডেজিকেও আমার মা সুন্দর করে দইয়ের ফোঁটা দিয়ে, আর রেখাদি আর মা মিলে ওকেও একটা সুতো কিন্তু পরিয়ে দিল। ডেজি কিন্তু খুব সুন্দর করে আসনে বসেই কিন্তু সমস্ত রিচুয়ালসগুলো পালন করলো। করে তারপরে আমরা যখন ঘরে এলাম, তারপরে দেখছি না রান্নার জিনিসগুলো বাইরে নিয়ে যাওয়াটাই ভালো, কারণ ঘরে আর হচ্ছে না। এত জিনিস হয়ে গেছে, আর এত লোক মিলে খাবারটা সার্ভ করব। আমাদের রান্নাঘরটা ভীষণ চাপা, তাই রান্নাঘর থেকে এত কিছু খাবার দেওয়া পসিবল না। তাই সমস্ত খাবার ধীরে ধীরে আমরা বাইরে যেখানে রান্না করছিল মা সেখানে নিয়ে গেলাম, আর ওখান থেকেই খাবারগুলো গুছিয়ে গুছিয়ে সবাইকে পরিবেশন করলাম। আমি সাধারণত একদম পাত গুছিয়ে খাবার খেতে দিই না, তার কারণ আমার মনে হয় যে মানুষের তো খেতে একটু সময় লাগে, আর এই মাংস মাছ সব কিছু আগের থেকে সাজিয়ে দিলে না সব ঠান্ডা হয়ে যায়, আর খেতে তখন বড্ড খারাপ লাগে খেতে। এই জন্য আমি ধীরে ধীরে দেওয়াটাই পছন্দ করি। তবুও এদিন সবাইকে খেতে দিয়েছি, তো আমরাও খাবো, তাই একটু তাড়াতাড়ি সবাইকে দিয়ে দিলাম। দিদি আমাকে বলছে তুই জাম্বু বলে কেন ডাকিস না? কেন দাদা বলে ডাকি? আজকে থেকে জাম্বু বলে ডাকবো। আজকে থেকে জাম্বু হলো আমার। জাম্বু একটা হলো বোন জামাই, একটা হলো জামাই না। জামাইবু একটা থাকাছে কত আরামে, ওটাই আমার তো না না। আর এইভাবেই সবাইকে খেতে দিয়ে আড্ডায় গল্পে দিনটা আমাদের ভরে উঠেছিল। সবাই তো খেলো, আনন্দ করেই খেলো, আর বললো যে খুব ভালো হয়েছে। একে একে সবাইকে জিজ্ঞাসাও করলাম, কিন্তু খাওয়ার পরে কেউ একটা বারের জন্য বুঝলো না সেদিন এত বড় একটা মিস্টেক হয়েছে, মাংসে আমার মা রসুনই দেয়নি। আজকে সেটা রিভিল হলো যে মাংসে মা রসুন দিতে ভুলে গেছে। কি অদ্ভুত ব্যাপার, মাংসটা এত টেস্ট হলো অথচ রসুন ছাড়া এতটা টেস্ট কি করে হলো, মানে আমরা নিজেরাও অবাক। আজকে আমি যখন বোনকে ফোন করে বলছি জানিস মা সেদিন মাংসে রসুন দেয়নি, বোন তো শুনে কিছুতেই বিশ্বাসই করবে না। আমি বললাম ফ্রিজ ভর্তি যে রসুনের টোপলাটা ছিল সেটা ফ্রিজেই রয়ে গেছে, আর মা রসুন আলাদা করে কাটেও নি ভাটেও নি, তাহলে রসুনটা পড়লো কি করে? কেউ তো আমরা গিয়ে মাংসে রসুন দিইনি। তারপরে দেখলাম যে কেউ বুঝতেই পারলো না। আর এখানে দেখো আমরা সবাই পাত পেরে নিচেই বসে পড়লাম খেতে, কারণ মেয়েরা খাবো, আর আমাদেরকে কেই বা খেতে দেবে? আমরা সবাই নিজের মতো করে বেড়ে নিয়ে বসে পড়লাম
ব্যাস খাওয়া আমাদের শেষ। এবার সকলে মিলে একটু স্টুডিওর রুমে, যেহেতু আমাদের এসিটা, তাই ওখানে বসে সবাই একটু আড্ডা আর পান। আর এরপরে এলো নিশান্ত, মানে আমাদের রেখাদির ছেলে, নিশার ভাই। তো ও দেরি করে এসেছিলো কারণ ওর কাজ থাকে বলে। ও শোরুম থেকে এসে ওই সন্ধেবেলায় আমি বললাম, বাবা তোকে বাইরে খেতে দিলে আমাদেরকেও বাইরেই বসে থাকতে হবে, তার থেকে বাবা তুই এখানে বসেই খা। আর এখানে পিছনকে আমরা মিষ্টি দিচ্ছিলাম, কারণ পিছন মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আর আজকে দুপুরবেলা ভাতটা বেশি খাওয়া হয়ে গেছে বলে তখন আর খেতে পারেনি, একটু ঘুমিয়ে উঠে বলেছিলাম খাবো, তাই ঘুম থেকে উঠেই মিষ্টিটা দেওয়া হলো। আর এখানে কালাকাতটা পিছন খেলো না, আর সেটা চলে গেল ডিরেক্ট ডেজির পেটে। আর ও তো আরেক আহ্লাদি, লোক পেলে এইরকমই আহ্লাদে গদগদ হয়ে যায়। Guys, I'm Tata. So, इतना लेट की तो कैसे चलेगा रे बाबू? বুনুও চলে গেল, মনটাও খারাপ হলো, কিন্তু কিছু করার নেই, ওর নাইট ডিউটি, ওকে তো ডিউটিতে যেতেই হবে। আর আমরা এখানে আবারও রেস্ট করতে লাগিয়ে দিলাম, কারণ আমাদের রেস্টটা কমপ্লিট হয়নি। 1 ঘন্টা মতো রেস্ট করলাম, আড্ডা মারলাম, সেই ছোটোবেলার কত গল্প পিসিরা করছিল। পিসি আর রেখাদি যেহেতু একই জায়গায়, তাই ওদের পুরনো কত কথা। তারপরে রেখাদিও বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে, সন্ধ্যেবেলার যত কাজ আছে বললো, আমি আর আটকালাম না। তারপরে দেখলাম যে পিছনও বললো কি ওয়েদারটা খারাপ, তো বেরিয়ে যাই, কারণ আরও রাত হলে টোটোও পাবো না। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে পিছনও চলে যাবে। তো আমি ভেবেছিলাম ওদেরকে আটকাবো, কিন্তু পিছনদের বাড়িতে কতগুলো বেড়াল ছানা হয়েছে এবং তাদেরকে খাওয়া দাওয়ানোর ব্যাপার থাকে, তাই ওদেরকেও আর আটকালাম না, চলে গেল ওরাও। আর তারপরে দেখলাম মুষলধারে বৃষ্টি আসছে। আমার বৃষ্টিটা দেখে খুব ভাল লাগলো, ভাবলাম যাক সারাদিনের এই ক্লান্তির পর বৃষ্টিটা খুব ভালো লাগছে। কিন্তু একই সাথে চিন্তা হচ্ছিলো প্রত্যেক দিনের এই বৃষ্টিতে আমার গাছগুলোতে, বিশেষ করে গোলাপ গাছগুলোতে প্রবলেম না ক্রিয়েট হয়ে যায়, কারণ প্রচুর এই গোলাপে না বর্ষায় প্রচুর ফাঙ্গাস লাগে, যেটার সব মানে মধ্যে থেকে গাছকে বাঁচানোটা হয়ে যায় ভীষণ কঠিন। আর নিচে এসে দেখলাম মাদের বাসন মাজারা কমপ্লিট, ভেবেছিলাম একটু হেল্প করবো, কিন্তু আর পারলাম না। এই করেই আজকের দিনটা শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, আবারও আসবো কোনো একটা ব্লগ নিয়ে। টাটা।